হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা দেখেছিলাম ওয়াংলিং শেষ পর্যন্ত ল্যান্ড অফ এনশিয়েন্ট গড থেকে ফিরে আসছিল, যেখানে তার সাক্ষাৎ দুইজন মানুষের সাথে হয়ে যায়, যাদের ভিতরে এখানে একজন তো ম্যান্টাউজের ডিসাইপল ছিল। তাই এখানে ওয়াংলিং তো দ্রুত তাকে জানে মেরে ফেলে, যার সাথে দ্বিতীয় নাম্বার একটি মেয়ে ছিল যার নাম মিস মুয়ান। ওয়াংলিং তার শরীরে একটি ব্যান ফরমেশন লাগায় ছাড়ে দেয়, কারণ মিস মুয়ান এখানে ওয়াংলিং কে তার সব থেকে কাছে সিটিতে নিয়ে আসে। সিটিতে আসার পর মিস মুয়ান এখানে ওয়াংলিং এর জেনে শুনে কাছে আসতেছিল, যেন ওয়াংলিং মিস মুয়ানের বডির উপর থেকে ব্যান ফরমেশন সরাই ফেলে। কিন্তু ওয়াংলিং তো এটা দেখে তার উপর অনেক বেশি রেগে যায়, আর সে তাকে বলে এটা আর কোনো সময় করার চেষ্টা করবে না। যার সাথে সে তো তাকে আরো বলে, আমি সিটিতে কিছুদিনই থাকবো, আমি যখনই এই শহরটাকে ছেড়ে চলে যাব তখনই তোমার উপর থেকে অটোমেটিকলি এই ব্যান ফরমেশন সরে যাবে। এরপর ওয়াংলিং তো তার কাল্টিভেশন করা শুরু করে দেয়, কিন্তু তার কিছু মেটেরিয়ালের দরকার ছিল, তাই সে তো ট্রেজার হাউসের দিকে রওনা হয়ে যায়। ওদিকে মিস মুয়ান এই সুযোগে সদ্ব্যবহার করে তার হ্যাভেনলি ফার্নেস নিয়ে একটি মিস্টিরিয়াস মাস্টারের সাথে দেখা করার জন্য চলে যায়। কিন্তু সে তো এখানে কখনোই এই কথাটি আশা করতে পারবে না যে ওয়াংলিং অলরেডি তার উপর তার একটি গোয়েন্দা ব্যাড ডিমান্ড লাগাই রাখছিল। তো এখন সামনে তো নেক্সট এপিসোডে শুরু একদম ওই সিনটা থেকে শুরু হয়, যেখানে মিস মুয়ান তো এল্ডার পিং এর কাছে চলে আসছিল। এল্ডার পিং যখনই মিস মুয়ানের বডির দিকে তাকায়, সে তো দ্রুত বুঝতে পারে তার বডির উপর যে ব্যান ফরমেশন লাগানো আছে এটা কোনো সাধারণ ব্যান ফরমেশন নয়, এটা হলো একটি এনশিয়েন্ট ব্যান ফরমেশন। তাই সে এখানে জবাব দিয়ে বলে, আমার বিশ্বাস হচ্ছে না এই দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যে কিনা এনশিয়েন্ট ব্যান ফরমেশনকে কন্ট্রোল করতে পারে। মিস মুয়ান তো এখানে এনশিয়েন্ট ব্যান ফরমেশনের ব্যাপারে শুনে ডরে যায়, তাই সে মাস্টার পিংকে বলে, আপনি কি আমার উপর থেকে এই ব্যান ফরমেশন সরাতে পারবেন? যেটা শুনে মাস্টার পিং তো জবাব দিয়ে বলে, নিঃসন্দেহে আমি তোমার উপর থেকে এই ব্যান ফরমেশন তো সরাতে পারি, কিন্তু তার আগে তোমায় আমাকে এটা বলতে হবে তোমার উপর এই ব্যান ফরমেশন কে লাগাইছে। যেটা মিস মুয়ান তো তাকে বলে, হ্যাঁ একদমই ঠিক, এরকমই হবে, আগে আপনি আমার উপর থেকে এই ব্যান ফরমেশন সরান, তারপর আমি আপনার প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেব। যেটা শোনার সাথে মাস্টার পিং তো তার এনার্জি ব্যবহার করে ওই ব্যান ফরমেশনটাকে ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে আমরা দেখি ওয়াংলিং এর মিনি ব্যাড ডিমান্ড অ্যাক্টিভেট হয়ে যায়, যে কিনা মাস্টার পিংকে এমনটা করতে দেয় না। যার সাথে আমরা তো দেখি সে তো মিস মুয়ানের উপর অ্যাটাক করে তাকে জানে মেরে ফেলে, যার সাথে সে তো তার সোল কো এক্সঅফ করে ফেলে। আর শুধু এতটুকুই নয়, সে মিস মুয়ানের কাছে যত বেশি ট্রেজার ছিল সেগুলো নিজের কাছে রেখে দেয়, যেন সে এগুলো ওয়াংলিং কে দিতে পারে। এসব করার সাথে সাথে সে এখান থেকে ভাগার চেষ্টা করে। ওদিকে মাস্টার পিং তো এইসব দেখে সত্যি অনেক বেশি অবাক ছিল, কিন্তু সে ব্যাড ডিমান্ডটাকে এখান থেকে যেতেও দিতে পারে না, তাই সে তার ড্রাগন পাওয়ার ব্যবহার করে দ্রুত তার উপর অ্যাটাক করে দেয়। যে অ্যাটাকটাকে তো আমরা তো দেখি ব্যাড ডিমান্ড সার্ভাইভ করে ফেলে, কিন্তু ওদিকে মাস্টার পিং তো থামার নামই নিচ্ছিল না। সে তার ডেড বডি টেকনিক অ্যাক্টিভেট করে তার উপর একের পর এক অ্যাটাক করে তার মনে বলে, আমায় কিছু একটা করে এই ব্যাড বিস্টটাকে এখানেই থামাতে হবে, কারণ আমি এই ব্যাড বিস্টটার সাহায্যে ওই মানুষটাকে বাইর করতে পারবো যে কিনা ওই ব্যান ফরমেশনটাকে ক্রিয়েট করছিল। আর এসব ভাবার সাথে মাস্টার পিং আরো একবার তার ডেড বডি টেকনিক ব্যবহার করে তার ডেড বডি ধরে বলে, দ্রুত ওই বিস্টটাকে ঘিরে ফেলো। যেটা শুনে ওই ডেড বডিরা তো ঠিক এরকমই করে। এটা দেখে মাস্টার পিং তো এখানে অনেক বেশি খুশি হয়ে যায়, আর তখনই হঠাৎ করে সে তো দেখে একটি রেড কালারের থান্ডার এনার্জি দ্রুত আসে ওই স্কেলিটন বডি গুলাকে ডিস্ট্রয় করতেছে। আর ওই মানুষটি কেউ ছিল না, ওয়াংলিং, যে কিনা এখানে চলে আসছে, যে কিনা তার হাজারো সংখ্যায় ব্যাড বিস্টের সাথে এখানে আসছিল। আসার সাথে সাথে সে তো ওই ব্যাড বিস্টটাকে কনজিউম করে ফেলে। এরপর ওয়াংলিং তো দ্রুত মাস্টার পিং এর উপর অ্যাটাক করবে, কিন্তু এর আগে মাস্টার পিং তো হেসে ওয়াংলিং কে বলে, আচ্ছা তো তুমি ছিল ওই মানুষ যে কিনা এনশিয়েন্ট ব্যান ফরমেশন কে ক্রিয়েট করছো, আমায় ক্ষমা করে দিও যে আমি তোমায় এখানে ডাকার জন্য এই কৌশলটিকে অবলম্বন করছি, কিন্তু আমায় তোমার সাথে ফাইট করার কোনো ইচ্ছা নাই, উল্টা আমি তো তোমার সাথে একটি ট্রেড করতে চাই। যেটা শুনে ওয়াংলিং তো তাকে জবাব দিয়ে বলো, তুমি আসলে এই ধরনের কথা কিভাবে বলতে পারো? এখনই কিছুক্ষণ আগে আমাদের দুইজনের ভিতর ফাইট শুরু হতে যাচ্ছিল, কিন্তু তুমি বলছো যে তোমার উপর বিশ্বাস করার জন্য, এটা কিছুটা অদ্ভুত মনে হচ্ছে না? যেটা শুনে মাস্টার পিং তো জবাব দিয়ে বলে, আপনি এভাবে চিন্তা ভাবনা করে দেখিয়েন না, আপনি আমার সাথে ফাইট করে আপনার কোনোই লাভ হবে না, উল্টা আমি তো আপনাকে দেখে একটি কথাই বুঝতে পারতেছি, আপনিও কোর ফরমেশন লেভেলে আছেন যেরকম ঠিক আমিও আছি, তাই আপনারও আমার মতন দ্রুত ন্যানসেন্স সোল লেভেলে যেতে হবে, কিন্তু এই কাজটি করা একটু ডিফিকাল্ট হতে পারে। যদি এখানে কোনো কোর ফরমেশন লেভেলের ওয়ারিয়ার ন্যানসেন্স সোল লেভেলের একটি সোলকে এক্সঅফ করে ফেলে, তাহলে তার জন্য ন্যানসেন্স সোল লেভেলে যাওয়া বেশি কষ্টকর হবে না। আর এখানে ঠিক আমি আপনার সাথে এই অফারের ব্যাপারে নিয়ে কথা বলতে যাচ্ছি, কারণ আমার জানা আছে এমন দুটি ন্যানসেন্স সোল যারা কিনা এখন স্যাকুলেশনে বসে আছে। যদি এখানে আপনি আমার সাথে এই ডিলের জন্য এগ্রি হন, তাহলে ওখানে দুইটি ন্যানসেন্স সোল লেভেলের থেকে একটি ন্যানসেন্স সোল আপনার আর একটি ন্যানসেন্স সোল আমার হয়ে যাবে। যদি ওখানে আমরা দুজনই এক এক করে ন্যানসেন্স সোল এক্সঅফ করে ফেলি, তাহলে আমাদের ন্যানসেন্স সোল লেভেলে যেতে বেশি কষ্ট হবে না। ওয়াংলিং এর কাছেও এই ডিলটি একটু আড্ডু ভালো মনে হয়, তাই সে মাস্টার পিং এর সাথে এই বিষয়ে এগ্রি হয়ে যায়। এরপর নেক্সট সিনে আমরা ওয়াংলিং কে দেখি যে কিনা মাস্টার পিং এর সাথে কোথায় যাচ্ছিল। ওয়াংলিং তো তাকে প্রশ্ন করে বলে, আসলে এই ন্যানসেন্স সোলের ঘটনা কি? যেটা শুনে মাস্টার পিং তো তাকে জবাব দিয়ে বলে, এখন আমি তোমায় ওই দুই সোলের ব্যাপারে বলবো, যাদের ভিতর একজন আমার মাস্টার ছিল, আরেকজন আমার বড়
ভাই। যেটা শুনে ওয়াংলিং ও হেসে বলে, এটা কোনো বড় কথা না, আমিও আমার টিচারকে ক্ষমতার জন্য জানে মেরে ফেলছি। বলো তুমি তোমার টিচারকে এখানে জানে কেন মারতে চাও? যেটা শুনে মাস্টার পিং তো তাকে জবাব দিয়ে বলে, কারণ আমার মাস্টার আমার সাথে বেমানি করছে, সে আমায় তার কোর ডিসেবল না করে আমার বড় ভাইকে তার কোর ডিসেবল করে ফেলছে। যার সাথে উনি তো ভাবছিল আমি এই কথাটিকে খুব সহজে ছেড়ে দিব, কিন্তু আমি তো প্রথম থেকে এই সমস্ত প্রস্তুতি করে রাখছিলাম। যখনই আমার টিচার আর বড় ভাই তাদের রিয়েল বডিকে ছেড়ে সাইকুলেশনে চলে যায় যেন তারা ন্যানসেন সোল লেভেলে যেতে পারে, তখনই আমি তাদের স্লিপ পয়জন খাওয়াই দিছি, যার কারণে এখানে তারা দুইজনেই ডিপ স্লিপে আছে। কিন্তু আমি কখনোই এই কথাটি ভাবতে পারি নাই যে আমার টিচাররা সত্যি আমার থেকে এক পাও সামনে বাড়িয়ে রাখছিল। তারা দুইজনেই যে ক্যাপে বসে সার্কুলেশন করতেছিল সেই ক্যাপে এনশিয়েন্ট ব্যান্ড ফরমেশন লাগাই ভরা পড়া ছিল। তার মানে এখানে আমি আমার ব্রাদার আর টিচারের সোলকে ডিপ স্লিপে তো পাঠাই দিছি, কিন্তু ওই ক্যাপের এনশিয়েন্ট ব্যান্ড ফরমেশনের কারণে আমি সামনের দিকে যেতে পারতেছি না। আর এটাই হলো আসল কারণ যার কারণে আমি ওই সোল গুলাকে নিতে পারতেছিলাম না, যার কারণে আমার তোমার প্রয়োজন হলো, যার সাথে তুমি যদি চাও তুমি আমার টিচারের সোলকে রেখে দিতে পারো, কারণ সে আর্লি স্টেজ অফ নেনসেন সোল লেভেল আছে, যার সাথে আমার ভাইও কিছুদিন আগে নেনসেন সোল লেভেলে গেছে, তাই আমি তার সোলকে আমার কাছে রেখে দিচ্ছি। এখানে তারা দুইজনে এসব কথা বলতে বলতে শেষ পর্যন্ত ওই কেপের সামনে চলে আসে, যেখানে মাস্টার পিং তো তার পাওয়ার ব্যবহার করে ওই কেপের মুখকে ওপেন করে ফেলে, যার সাথে সে তো ওয়াংলিং কে বলে, সিনিয়র যখনই আমরা ওই কেপের ভিতর ইন্টার হবো ওখানে সমস্ত ব্যান্ড ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যাবে, তাই সামনের দায়িত্ব আপনার। যেটা শুনে তো ওয়াংলিং হ্যাঁ জবাব দিয়ে দেয়। এরপর তারা দুইজনেই তো ওই কেপের ভিতর ইন্টার হয়, ইন্টার হওয়ার সাথে সাথে ওখানে একটি ব্যান্ড ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়, যে কিনা এখানে স্পিরিচুয়াল এনার্জি দিয়ে একটি স্নেক পাইথন ছিল, আর ওখানে দেওয়ালে তো কিছু মার্কও লাগানো ছিল। আর ওই স্নেক পাইথন তো অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে ওয়াংলিং আর মাস্টার পিং এর উপর অ্যাটাক করা শুরু করে দেয়। মাস্টার পিং তো এখানে ওয়াংলিং কে বলে এই স্নেকটি হলো স্পিরিচুয়াল এনার্জি দিয়ে বানানো একটি স্নেক পাইথন, এটা অনেক বেশি বিপজ্জনক হয়, কারণ আমরা এখানে তার উপর যত মন খুশি অ্যাটাক করি আমরা এটাকে ডিস্ট্রয় করতে পারবো না, কারণ দেওয়ালের উপর লাগানো মার্ক তারকে এনার্জি প্রোভাইড করতেছে। তাই এখানে ওয়াংলিং তোমায় সর্বপ্রথম ওই দেওয়ালের মার্ক গুলাকে ডিস্ট্রয় করতে হবে, তারপরে আমরা এখানে এই স্পিরিচুয়াল এনার্জি দিয়ে বানানো স্নেক পাইথনটাকে ডিস্ট্রয় করতে পারি। কিন্তু এখানে তো আমরা ওয়াংলিং কে দেখি যে কিনা মাস্টার পিং এর কোনো কথাই শুনে না, সে দ্রুত সামনের দিকে যায় ওই স্নেক পাইথনের উপর অ্যাটাক করা শুরু করে দেয়, যার সাথে কাউন্টার অ্যাটাক হিসেবে ওই স্নেক পাইথন ওয়াংলিং এর উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ওয়াংলিং তো দ্রুত মুভ করে তার পিছনে চলে আসে। স্নেক পাইথনের পিছে ওয়াংলিং তো একটি মার্ক দেখে খুশি হয়ে বলে, যেমনটা আমি ভাবছিলাম ওই দেওয়ালে লাগানো মার্ক গুলা এখানে ওই স্নেক পাইথনকে এনার্জি দিচ্ছে না, উল্টা স্নেক পাইথনই ওই মার্ক গুলাকে এনার্জি দিচ্ছে। যদি আমার এই ব্যান্ড ফরমেশনটাকে ডিস্ট্রয় করতে হয় তাহলে সর্বপ্রথম আমায় আগে স্পিরিচুয়াল স্নেকটাকে ডিস্ট্রয় করতে হবে। ওদিকে আমরা স্পিরিচুয়াল এনার্জি দিয়ে বানানো স্নেক পাইথনটাকে দেখি যে কিনা ওয়াংলিং এর উপর অ্যাটাক করার জন্য দ্রুত সামনের দিকে চলে যায়। ওদিকে আমরা ওয়াংলিং কে দেখি যে কিনা তার সোল কনসিয়াসনেস ব্যবহার করে দ্রুত ওই স্নেক পাইথনটাকে দুই ভাগ করে ফেলে। এমনটা করার সাথে সাথে ওয়াংলিং এখানে উপস্থিত ওই ব্যান্ড ফরমেশনটাকে পুরোপুরি ভাবে ডিস্ট্রয় করে ফেলছে। এটা দেখে মাস্টার পিং তো তার চোখকে বিশ্বাস করতে পারতেছিল না যে ওয়াংলিং এর জন্য এই ব্যান্ড ফরমেশনটাকে ডিস্ট্রয় করা এত সহজ ছিল। এরপর ওই এনশিয়েন্ট কেপ তো পুরোপুরি ভাবে ট্রান্সফার হয়ে যায়। এটা দেখে মাস্টার পিং তো দ্রুত তার ভাইয়ের সোল আর তার মাস্টারের সোলকে বাইর করে ফেলে, যেখানে ওয়াংলিং তো একটি সোল নিজের কাছে রেখে দেয়, ওদিকে মাস্টার পিং ও তার ভাইয়ের সোল নিজের কাছে রেখে দেয়। মাস্টার পিং এর কাছে তো ওয়াংলিং কে নিয়ে তার নিয়ত একদমই ভালো ছিল না, কিন্তু যখনই ওয়াংলিং রাগের চোখে মাস্টার পিং কে দেখে মাস্টার পিং তো ডরাই যায়। তাই সে এখানে ওয়াংলিং কে বলে, এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে তাই আমি ফিরত চলে যাচ্ছি, যেটা বলার সাথে সে তো এখান থেকে চলে যায়। এরপর ওয়াংলিং ও তার ঘরে ফিরত চলে আসে। এরপর ঘরে আসার পর ওয়াংলিং তো একটি ট্রেজার ক্রিয়েট করতে চায় যেটাকে ফরবিডেন ফ্ল্যাগ বলে, যেটাকে কিনা ব্যবহার করে মাস্টার ট্যাং পিছনের বার ওয়াংলিং এর ফ্যামিলি আর তার প্যারেন্টস কে যারা মেরে ফেলছিল, কিন্তু এবার ওয়াংলিং এটাকে তার জন্য ব্যবহার করতে চায়, কারণ এই ফরবিডেন ফ্ল্যাগ তো ওয়াংলিং এর সামনে আসা ফাইটে অনেক বেশি সাহায্য করবে, যার সাথে এই ফরবিডেন ফ্ল্যাগ তো অনেক বেশি পাওয়ারফুল হতে যাচ্ছে, কারণ এখন ওয়াংলিং এর কাছে এনশিয়েন্ট মেমোরি আছে। সর্বপ্রথম আমরা তো দেখি ওয়াংলিং এর কাছে যত ধরনের মেটেরিয়াল ছিল সেগুলোকে ব্যবহার করে সে একটি সোল ফ্ল্যাগের রূপ দিয়ে দেয়, কিন্তু এখনো এই ফরবিডেন সোল ফ্ল্যাগটাকে সোল ফ্ল্যাগে রূপান্তরিত করার জন্য ওয়াংলিং এর অনেক বেশি ব্ল্যাক এনার্জির দরকার হবে, আর ব্ল্যাক এনার্জিকে ক্রিয়েট করা এটা অনেক বেশি টাফ কাজ ছিল। কিন্তু আমরা তো দেখি ওয়াংলিং হার মানে না, সে অনেক দিন ধরে বারবার পরিশ্রম করে ব্ল্যাক এনার্জির এক এক রিয়ার ক্রিয়েট করতে থাকে। ওয়াংলিং অনেক দিন আর অনেক রাত পরিশ্রম করার পর আমরা তো দেখি শেষ পর্যন্ত সে 1000 ব্ল্যাক ডট ব্যবহার করে ফরবিডেন সোল ফ্ল্যাগ ক্রিয়েট করে ফেলে, যেটা দেখে ওয়াংলিং তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে ওই সোল ফ্ল্যাগটাকে নিজের কাছে রাখতে যাবে তখনই হঠাৎ করে আশেপাশের জায়গা তো লড়াচড়া শুরু করে দেয়। ওয়াংলিং তো এখানে এসব দেখে কিছুই বুঝতে পারে না, উল্টা সে অবাক হয়ে তার মনে বলে এখানে এসব কি হচ্ছে। এরপর ওয়াংলিং যখনই তার সোল সার্চ টেকনিক ব্যবহার করে বাইরে আসে সে তো দেখে বাইরে আসমান পরিবর্তন হওয়া শুরু করে দিছে। তাই ওয়াংলিং তো এখানে বুঝে যায় যে এখানে একটি হেভিলি ট্রিবুলেশন এক্সাম শুরু হতে যাচ্ছে। নিচে থাকা কাল্টিভেটররা অবাক হয়ে দেখতেছিল
এটা। তারা সবাই এটা বুঝতে পারতেছিল না হঠাৎ করে হেভেনের পক্ষ থেকে হেভেনলি ট্রিবুলেশন এক্সাম শুরু কিভাবে হতে পারে। পিছনে 1000 বছর ধরে হেভেনলি ট্রিবুলেশন এক্সাম তো এখানে হয় নাই। বন্ধুরা, যদি তোমরা হেভেনলি ট্রিবুলেশন এক্সামকে সহজভাবে বুঝতে চাও তো হেভেনলি ট্রিবুলেশন এক্সাম এটি হেভেনের পক্ষ থেকে হয়। এই ট্রিবুলেশন এক্সাম তখনই অ্যাক্টিভেট হয়ে যায় যখন কোনো কাল্টিভেটর অনেক স্ট্রং ট্রেজার ক্রিয়েট করে ফেলে। কাল্টিভেটরদের পক্ষ থেকে বানানো ফরবিডেন ট্রেজার এটা যত বেশি পাওয়ারফুল হবে হেভেনলি ট্রিবুলেশন এক্সাম তত ভয়াবহ হবে। ওয়াংলিং এখানে যখন একটি হেভেনলি ফরবিডেন ফ্ল্যাগ ক্রিয়েট করছে, হেভেন জেনে শুনে এখানে একটি হেভেনলি ট্রিবুলেশন এক্সাম শুরু করে দিছে, কারণ সে চাচ্ছে যেন সে ওয়াংলিং এর ফরবিডেন ফ্ল্যাগকে ডিস্ট্রয় করে ফেলে। কিন্তু ওদিকে ওয়াংলিং তো এমনটা হতে দিতে পারে না। হেভেনের পক্ষ থেকে যে ঠান্ডার অ্যাটাক গুলো পড়তেছিল সেটা ওই ট্রেজারটাকে ডিস্ট্রয় করতে পারে, তাই ওয়াংলিং তো দ্রুত ওই ট্রেজারের আশেপাশে একটি শিল্ড ফরমেশন ব্যারিয়ার ক্রিয়েট করা শুরু করে দেয়, যেটা সাহায্যে ওয়াংলিং তো হেভেনের পক্ষ থেকে লাইটিং অ্যাটাক গুলাকে ব্লক করার চেষ্টা করতেছিল যেন তার ফরবিডেন ফ্ল্যাগ দ্রুত রিফাইন হয়ে যায়। ধীরে ধীরে ওয়াংলিং এর জন্য এই কাজটি অনেক বেশি কষ্টকর হচ্ছে। তার শিল্ড ফরমেশন এখানে ভাঙে যাচ্ছে, যার সাথে ধীরে ধীরে এখানে ওয়ারিয়ররাও জমা হচ্ছে যেন তারা পরবর্তী সময় ওই সোল ফ্ল্যাগটাকে হাসিল করতে পারে নিজের জন্য। এখানে ওয়াংলিং এর এত বেশি পরিশ্রমের কারণে ধীরে ধীরে তার সোল ফ্ল্যাগও এখানে পুরোপুরি ভাবে রিফাইন হয়ে যায়, যেটাকে নিয়ে ওয়াংলিং তো দ্রুত বাইরে চলে যায় যেন সে এই হেভেনলি ট্রিবুলেশন এক্সামের রেঞ্জ থেকে বাইরে যেতে পারে। কিন্তু এত সহজে ওই হেভেনলি ট্রিবুলেশন থান্ডার এনার্জি তো ওয়াংলিং এর পিছন ছাড়বে না, তাই আমরা দেখি ওই হেভেনলি থান্ডার এনার্জি তো ওয়াংলিং এর পিছন পড়ে যায়, যেটা দেখে ওয়াংলিং তো দ্রুত তার গোল্ডেন আর্টিফ্যাক্ট ব্যবহার করে ওই থান্ডার অ্যাটাকটাকে ব্লক করার চেষ্টা করে। কিন্তু ওই থান্ডার অ্যাটাক এত বেশি ডেডলি ছিল যে ওয়াংলিং এর আর্টিফ্যাক্ট তো দ্রুত ডিস্ট্রয় হয়ে যায়, যার সাথে সে তো দ্রুত ওয়াংলিং এর বডির ভিতর ঢুকে যায় যেন ওই থান্ডার এনার্জি ওয়াংলিং এর বডির গোল্ডেন কোরকে ডিস্ট্রয় করতে পারে। যদি ওই থান্ডার এনার্জি ওয়াংলিং এর বডির ভিতর গোল্ডেন কোরকে ডিস্ট্রয় করে ফেলে তাহলে ওয়াংলিং তো এখানে এমনিতেই মারা যাবে, তাই এটা জেনে ওয়াংলিং তো অনেক বেশি চিন্তিত হয়ে যায়, যার সাথে সে তো বলে আমার গোল্ডেন কোর অনেক কষ্ট করে ওই হেভেনলি ট্রিবুলেশন এক্সামের থান্ডার এনার্জিকে সহ্য করছে, আমায় দ্রুত সেকুলেশনে যেতে হবে। এটা ভেবে ওয়াংলিং তো সামনের দিকে যেতেই যাচ্ছিল, কিন্তু এখানে তার সমস্যা তো শেষ হওয়ার নামই নিচ্ছিল না, কারণ তখনই হঠাৎ করে আমরা দেখি ওখানে একটি কাল্টিভেটর চলে আসছিল, যেখানে আসার সাথে সাথে তার ফ্লাইং স্যুট ব্যবহার করে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়। ওয়াংলিং এখানে খুব সহজে ওই অ্যাটাকটাকে তো ডজ করে ফেলছিল, যার সাথে ওই কাল্টিভেটর ওয়াংলিং কে বলে তুমি যদি এখানে জীবিত বাঁচতে চাও তাহলে ওই ফরবিডেন ট্রেজার আমার কাছে দিয়ে দাও, তাহলে আমি এখানে তোমার জানকে ভিক্ষা দিব। ওয়াংলিং এখানে এটা শুনে তার কোনো কথা জবাব না দিয়ে তার ডেথ স্পেল ব্যবহার করে এখানে তার জান নিয়ে নেয়। আসলে এখানে সব দোষ এই বোকা কাল্টিভেটরের ছিল, সে জানতো না তার সামনে কার সাথে হচ্ছে। এখানে অকারণে ওয়াংলিং কে হুমকি দেওয়ার চেষ্টা করতেছিল। এরপর ওয়াংলিং যখনই এটা করে সামনের দিকে যাচ্ছিল তখনই হঠাৎ করে ওখানে 100 থেকে বেশি কাল্টিভেটর চলে আসে, যারা কিনা আসার সাথে সাথে তাদের পাওয়ার ব্যবহার করে ওয়াংলিং কে একটি চেনে বেঁধে ফেলে। কিন্তু এখানে ওয়াংলিং এর কাছে তো সময় নষ্ট করার মতো ছিল না, তাই সে রাগে তার ডেথ স্পেল অ্যাক্টিভেট করে ওখানে থাকা এক এক ওয়ারিয়রকে জানে মারা শুরু করে দেয়। দেখে এমন মনে হচ্ছিল যে কাল্টিভেটরদের আসমান থেকে বৃষ্টিপাত হচ্ছে। এরপর ওয়াংলিং আরো একবার সামনের দিকে চলে যায়, আর তখনই হঠাৎ করে এখানে সব থেকে শক্তিশালী একজন কাল্টিভেটর চলে আসছিল, যে কিনা ন্যানসন সোল লেভেলে ছিল। সে আসার সাথে সাথে ওয়াংলিং এর উপর একটা স্পিরিচুয়াল হ্যান্ড সাইন ক্রিয়েট করে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়। যে অ্যাটাকটাকে ব্লক করার জন্য আমরা তো দেখি ওয়াংলিং সর্বপ্রথম ওই ফরবিডেন সোল ফ্ল্যাগটাকে ব্যবহার করে, যেটা কিনা তার সামনে একটি শিল্ড ব্যারিয়ার ক্রিয়েট করে দেয়। এই দুই অ্যাটাক যখন এক দুজনের সাথে টক্কর খায় তখনই হঠাৎ করে এখানে অনেক বড় একটি ব্লাস্ট হয়ে যায়, আর যখনই ব্লাস্টের দোয়া সরে এখানে থাকা কাল্টিভেটররা তো ওয়াংলিং কে দেখতে পাচ্ছিল না। তারা অবাক হয়ে বলে হঠাৎ করে ওয়াংলিং এখান থেকে কোথায় চলে গেল। ওদিকে ওয়াংলিং তো এই সুযোগে সৎ ব্যবহার করে দ্রুত তার হেভেনলি পালে চলে আসছিল, কারণ তার কাছে বেশি সময় নাই, দ্রুত তাকে সেকুলেশনে যেতে হবে, না হয়তো দ্রুত এখানে ওয়াংলিং এর বডি ব্লাস্ট হয়ে যাবে। যার সাথে আমরা বাইরের দিকে সিন দেখি যেখানে আরো অনেক বেশি ওয়ারিয়ররা চলে আসছিল, যারা কিনা রেগে যায় বলতেছিল ওই ছেলেটি সাধারণ কোর ফরমেশন মিডল স্টেজে আছে, আমরা তাকে এভাবে যেতে দিতে পারি না, তাকে খোঁজা শুরু করে দাও, না হয়তো তাকে পাতাল লোক থেকেও ধরে আনো। ওয়াংলিং তো এইসব কথা তার হেভেনলি পালে বসে শুনতেছিল, যেখানে সে তো বলে তোমরা সবাই ইভেল কাল্টিভেটর, তোমাদের নিয়ত আমাকে নিয়ে একটু ভালো নয়, এখন অকারণে তোমরা সবাই আমার উপর দোষ দিও না, কারণ এখন আমি তোমাদের সবারই এখানে জান নিতে যাচ্ছি। যেটা বলার সাথে ওয়াংলিং আরো একবার তার ব্লাডি ডেথ স্পেল কে ব্যবহার করা শুরু করে দেয়, কিন্তু এখানে ওয়াংলিং এর ব্লাডি থান্ডার ডেথ স্পেল তো একটি কেচের মতন ছিল, যেটা কিনা এখানে সমস্ত ওয়ারিয়রদেরই বন্দি করে ফেলছে। তাই ওই কাল্টিভেটররা এখানে তাদের জানকে বাঁচাতে পারতেছিল না। দেখতেই দেখতে হাজারো থেকে কাল্টিভেটররা জানে মারা গেছে, তাদের সমস্ত গোল্ডেন কোর ওয়াংলিং এর বডির দিকে যাচ্ছে। ওয়াংলিং এখানে যত বেশি কাল্টিভেটরদের জানে মেরে ফেলেছিল তাদের সমস্ত গোল্ডেন কোর ওয়াংলিং এর গোল্ডেন কোরের কাছে নিয়ে আসতেছিল, যেন সে তার গোল্ডেন কোরকে প্রোটেক্ট করতে পারে। আর এভাবেই করতে করতে ওয়াংলিং কিছুক্ষণ পরে ওই হেভেনলি ট্রিবুলেশন এক্সামকে পুরোপুরি ভাবে কমপ্লিট করে ফেলে। এখন যেহেতু ওয়াংলিং অনেক বেশি গোল্ডেন কোরকে অ্যাবসর্ব করে ফেলেছিল
তাই আমরা তো দেখি এখানে ওয়াংলিং এর লেভেল ব্রেক টু হয়ে যায়। এখন ওয়াংলিং তার কোর ফরমেশন লেভেলে লাস্ট স্টেজে চলে আসছে। এটা দেখে লিনজুয়ান তো রেগে যায় বলে এই বেসরম মনস্টার মানুষ কিভাবে তৈরি হয়েছে যেখানে হেভেনলি ট্রিবুলেশন এক্সামে মরে নাই। আসলে এখানে এটা কোন ধরনের মনস্টার যার ভাগ্য সবসময় তার সঙ্গ দেয়। আমার মনে হচ্ছে সে খুব দ্রুত এই নেনসন সোল লেভেলে চলে যাবে। এরপর আমার কি হবে? আমি তো তাকে কখনোই হারাতে পারবো না। যে সবসময় ওয়াংলিং তো তাকে বাইরে নিয়ে আসে, যেখানে বাইরে আসার সাথে সাথে লিনজুয়ান তো ডরে 1 2 3 করে বলে সাব্বাস মাস্টার, আপনার লেভেল এখানে ব্রেক টু হয়ে গেছে। এখন শুধু আপনার এই নেনসন সোল লেভেলের সোলটাকে অ্যাবজর্ব করতে হবে। এরপর আপনি নেনসন সোল লেভেলও চলে যাবেন। যেটা শুনে ওয়াংলিং তো এখানে তার মাস্টার সিতোনানের কথা মনে পড়ে যায়, যেখানে মাস্টার সিতোনান তো ওয়াংলিং কে বলেছিল নিঃসন্দেহে এখন তুমি জি রেলমে চলে গেছো। জি রেলমে আসার পর যে কোনো কাল্টিভেটর নিজের কম কাল্টিভেশন থাকা সত্ত্বেও নিজের থেকে হাজার গুণ স্ট্রংগেস্ট কাল্টিভেটরদের জানে মারতে পারে। কিন্তু এখানে জি রেলমে থাকার জন্য তোমায় অনেক বড় একটা মূল্য দিতে হবে। তুমি সর্বোচ্চ কোর ফরমেশন লেভেলের লাস্ট স্টেজ পর্যন্ত কাল্টিভেশন করতে পারবা। তার মানে তুমি কখনোই কাল্টিভেশন করে নেনসন সোল লেভেলে যেতে পারবে না। তোমার আগে হাজারো কাল্টিভেটররা এটা করার চেষ্টা করছিল কিন্তু কখনোই তারা এটা করতে পারে নাই। এইসব ভেবে ওয়াংলিং তো এখানে অনেক বেশি রেগে যায়। সে বলে আমি এখানে আসার জন্য অনেক বেশি কষ্ট করছি, আমি এত সহজে হাত তো মানতে পারি না। যদি এখানে আমার জানও দিতে হয় আমি সেটাও করব। যেটা বলার সাথেই ওয়াংলিং ওই নেনসন সোলটাকে এক্সজর্ব করে ফেলে, যেটাকে সে এখানেই বসে তার বডির ভিতর রিফাইন করা শুরু করে দেয়। কিন্তু এই কাজটা করা তার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হইতেছে। আর এত বেশি কষ্টের পরেও সে একটি ব্লাস্টের সাথে উড়ে যায়, পিছনে পড়ে যায়, যেখানে ওয়াংলিং এর মুখ থেকে তো রক্ত পড়তেছিল। ওয়াংলিং তো হেসে বলে শেষ পর্যন্ত এখানে মাস্টার সিতোনানের কথাই সত্যি হয়ে গেল। আমি এর থেকে আগে কাল্টিভেশন করতে পারতেছি না, কিন্তু এত বেশি কষ্ট করার পর, এত বেশি কষ্ট সহ্য করার পর আমি কি এখানেই থেমে যাব? আর এটা বলার সাথেই ওয়াংলিং এখানে পাগলদের মতন হাসা শুরু করে দেয়। সে বলে আমি এত সহজে হার মানতে পারি না, আমি আমার এইসব ভাগ্যকে মানি না, আমি আমার ভাগ্য নিজের হাতে লিখবো। যার বদলে মন চায় আমার যে কোনো রাস্তা আপন করতে হয়, কিন্তু আমি নেনসন সোল লেভেলে উঠে ছাড়বই। এখানে লিনজুয়ান বেচারা তো ওয়াংলিং কে এরকম কন্ডিশনে দেখে অনেক বেশি ডরাই যায়। সে ওয়াংলিং কে তার হোশ সামলাইতে বলতেছিল, কিন্তু ওদিকে ওয়াংলিং তো এভাবে পাগলদের মতন হাসতে হাসতে হঠাৎ করে অনেক বেশি রেগে যায়। ওয়াংলিং এখানে ভাবতেছিল সে কোনো না কোনো উপায় ব্যবহার করে নিজেকে নেনসন সোল লেভেলে উঠাই ছাড়বে, কিন্তু এই স্টোরিতে আজ পর্যন্ত এই কাজ কেউই করতে পারে নাই। যেটার সাথে আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়।